আচ্ছা, সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। তো তোমরা তো জানোই আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ফুড এসআইয়ের একটা মানে এবছর যে ফুড এসআইয়ের যে পরীক্ষাটা হয়েছে প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে সেট অ্যানালাইসিস করি বা সলিউশন করে এখানে আপলোড করি। তো আজকেও সেরকমই আজকে হচ্ছে তোমাদের 16 তারিখের 16 এবং 17 যে দুদিন ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছে তার মধ্যে 16 তারিখের থার্ড শিফটের কোয়েশ্চেনটা নিয়ে আজকে আমি শুরু করছি। তো অ্যাপ্রোচ ওটাই থাকবে যেভাবে আমি নিজে পরীক্ষা হলে আমিও তো দিয়েছি ফুড এসআই, আমার খুব সম্ভবত 17 তারিখ ফার্স্ট শিফট ছিল। তো আমি যেভাবে পরীক্ষা দিয়েছি বা এমনি অন্যান্য পরীক্ষা যেভাবে দিই, যেভাবে কোয়েশ্চেনগুলো অ্যাপ্রোচ করি সেইভাবেই করার চেষ্টা করব। তোমরা দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই তোমাদের ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে পেয়ে যাবে। আর ওখান থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো আমায়। এখানে আমি বেসিক সেরকম তো বলি না, এক্সাম অ্যাপ্রোচটা দেখাই। তো এক্সাম অ্যাপ্রোচ যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একবার পিং করে দেবে। তো আমি তোমাদের হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো না, কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেবো আর বুঝিয়ে দেবো জিনিসটা। তো চলো এবার শুরু করি। প্রথম অঙ্কটা কী বলছে, এ এবং বি একই জায়গা থেকে এবং একই দিকে যাত্রা শুরু করে কিন্তু বি যাত্রা একই দিকে যাত্রা শুরু করে কিন্তু বি যাত্রা শুরু করে এর যাত্রা শুরু হবার 2 ঘন্টা পর। যদি এর গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা থাকে আর বি এর গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা থাকে, তবে কত দূরত্ব বি এ কে ছাড়িয়ে যাবে। দেখো, যখন ছাড়াতে হবে এইটা মনে রাখবে, যখন বি এ কে ছাড়াবে তার মানে বি কে এর দূরত্ব সেম দূরত্ব আগে আসতে হবে। এ যতটা গেছে, ধরো এ এতটা চলে গেছে, এবারে বি ওই অবধি যাচ্ছে, তো এই দূরত্বটা আগে বি কে আসতে হবে, তারপরেই তো এই তারপরেই তো এ কে ছাড়াবে, তাই না? তাহলে এইটা বুঝতে হবে যে ওই ছাড়ানোর মুহূর্তে, এই মুহূর্তে বি এ কে যে ছাড়িয়ে যাচ্ছে, এই মুহূর্ত অবধি এ আর বি দুজনেই সমান দূরত্ব অতিক্রম করছে, তাই না? এই যেই মুমেন্টে বা যেই পয়েন্টে বি এ কে ছাড়াচ্ছে সেই পয়েন্টে এ আর বি দুজনেই সমান ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে এইবারে অঙ্কে আসি। এই জিনিসটা যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে এইবারে অঙ্কে আসি। কি করব, ধরি টি সময় পর বা টি আওয়ার পর বি এ কে ছাড়ালো। তাহলে কি করব, দেখো এ আর বি একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এর গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা এবং বি এর 50 কিলোমিটার পার ঘন্টা, এবং তার আগে একটা কি ডেটা দিয়েছে, বি যাত্রা শুরু করে এর যাত্রা শুরু হবার 2 ঘন্টা পরে। তাহলে এ প্রথমে 2 ঘন্টা আগে গেছে, তাহলে 2 ঘন্টায় এ কতটা যাবে, 2 × 40 কিলোমিটার, বা মানে 40 কিলোমিটার হচ্ছে ও স্পিড। তাহলে 2 ঘন্টায় যাবে কত, 2 × 40 কিলোমিটার, প্লাস ওই টি ঘন্টায় যাবে কত, 40 × টি কিলোমিটার। এবার এইটা হচ্ছে এ ডিস্টেন্স কভার করেছে, তাহলে বি কতটা কভার করবে, সেম ডিস্টেন্স কভার করবে। আর বি এর স্পিড কত, বি এর স্পিড হচ্ছে 50, কিন্তু চলেছে কতটা, টি ঘন্টা, কারণ বলেছে যে বি 2 ঘন্টা কম চলেছে, তাহলে টি ঘন্টা চলেছে, তাহলে 50 টি। তাহলে এখান থেকে কী পাই, 80 = 50 টি মাইনাস 40 টি। তাহলে এখান থেকে টি = কত পাই, 8 আওয়ার। এবারে বলছে তবে কত দূরত্ব পরে বি এ কে ছাড়িয়ে যাবে। প্রথমেই বললাম বি আর এ সমান দূরত্ব অতিক্রম করেছে, তাহলে বি কত দূরত্ব অতিক্রম করেছে এই 8 ঘন্টায় কীভাবে পাবো, বি তাহলে অতিক্রম করেছে 8 × কত, 50 কিলোমিটার হচ্ছে স্পিড, 8 × স্পিড মানে টাইম ইন্টু স্পিড হচ্ছে ডিস্টেন্স 400 কিলোমিটার। এইটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। যদি আমার হাত খরচের 2/5 60 টাকা হয়, মানে বুঝতে হবে যে যদিও টোটাল হাত খরচ 5 টাকা হয়, তাহলে এইখানে 2 টাকার গল্প দেওয়া আছে। মানে 2/5 মানে কি, ফ্র্যাকশন থেকে কীভাবে আমরা ডেটা পাবো, ফ্র্যাকশন থেকে ডেটা অ্যানালাইসিস করবো। দেখো 2/5 মানে হচ্ছে টোটাল টাকাটা যদি 5 হয় তাহলে তার 2 ভাগ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 60, ঠিক আছে? তাহলে তার 2 ভাগ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 60। আর টোটাল পকেট মানি কত, 5। টোটাল পকেট মানি হচ্ছে 5, তাহলে 2 যদি ইকুইভ্যালেন্ট টু 60, তাহলে 5 = 60 × 5/2। এটা হচ্ছে তোমার 30, মানে হচ্ছে 150 হচ্ছে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। একটা 12 মিটার লম্বা পতাকা দণ্ড, 12 মিটার একটা লম্বা পতাকা দণ্ড আর 15 মিটার লম্বা ছায়া তৈরি করছে।
যদি একই পতাকা দণ্ড 20 মিটার লম্বা হয়, এটা ধরো 20 মিটার, তাহলে এইটার লেংথ জানতে চাইছে। এক্ষেত্রে দেখো রেশিও সমান হবে, পতাকা দণ্ড এবং ছায়ার রেশিও সবসময় মানে দুই ক্ষেত্রেই সমান হবে। ধরো এইটা আমি ধরে নিলাম ডি, তাহলে এটা ইকুয়াল টু ডি। তাহলে 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, 4 দিয়ে এটাকে কাটো 5, তাহলে ডি এর ভ্যালু কত? 25। তাহলে এইটা হবে তোমার 25, এই ডি এর ভ্যালু হচ্ছে 25। পরের অঙ্কে যাই। একটা নির্দিষ্ট স্কুলে 320 জন বালক আর 180 জন বালিকা আছে। বালকদের গড় অনুপস্থিতির হার হচ্ছে 6.14% আর বালিকাদের 8.13%। পুরো স্কুলে গড় অনুপস্থিতির হার কত? কিছু না, জাস্ট গড়ের যা নিয়ম, অ্যাভারেজের যা নিয়ম সেটাই করবে। 320 ইন্টু 6.14%, 6.14% মানে হচ্ছে, ওটাকে যদি ভাঙাই 25/4%, 320 সাথে 25/4 গুণ প্লাস তারপরে কি করতে হবে? 320 সাথে 25/4 গুণ, আর কতজন বালিকা আছে? 180 জন। 180 জন বালিকা ইন্টু 3 8 24 প্লাস 1 25/3, টোটাল কতজন আছে? 320 180 মানে হচ্ছে 420 500 জন স্টুডেন্ট আছে। তাহলে এইখান থেকে কাটাকুটি করো, 4 দিয়ে এটা হচ্ছে তোমার 80, এটা কাটো 3 দিয়ে 60, তাহলে এবার এইখানে চলে আসি। 80 ইন্টু 25 মানে হচ্ছে 2000 প্লাস 25 ইন্টু 6 মানে হচ্ছে তোমার 1500, 25 ইন্টু 6 1500 বাই 500, এটা মনে হচ্ছে 3500 বাই 500 মানে 7% অ্যান্সার। বার্ষিক 5% হারে 4800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, যদি এটা কি বলেছে অপশান? 492, হ্যাঁ ঠিক আছে। যদি এটা 5% হারে সরল সুদ বলতো, তাহলে 2 বছরের টোটাল কত রিটার্ন পেত? 10 টাকা। 5% হারে চক্রবৃদ্ধি সুদ হয় খুব সম্ভবত 10 পয়েন্ট, আচ্ছা করে দেখি, 2a, মানে ঠিকটা বলেছিলাম 2a পয়েন্ট a স্কোয়ার, বা 2a মানে কত? এখানে 10.25, 10.25 টোটাল রিটার্ন পাবে, 10.25%। তাহলে আমরা দেখব 4800-র 10% কত? 480 টাকা। এবার 10.25 আছে মানে 480 থেকে একটু বেশি হবে, 480 থেকে বেশি একটাই অপশান আছে, ওটাই অ্যান্সার। পরের অঙ্কে যাই। ডাক্তারবাবু রিয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর ওষুধ নিতে যদি সে প্রথম ওষুধ সকাল 11টায় নিয়ে থাকে, তবে অষ্টম ওষুধ কটায় নেবে? সকাল 11টায় প্রথম ওষুধ নিয়েছে, দেখো সকাল 11টায় প্রথম ওষুধ নিয়েছে, তার 9 ঘন্টা পর মানে হচ্ছে তোমার সন্ধ্যে 6টায় হচ্ছে 7, রাত 8টা, রাত 8টায় সেকেন্ড ওষুধ নিয়েছে। রাত 8টায় যখন সেকেন্ড ওষুধ নিয়েছে, তাহলে 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, আবার সকাল 5টায় তারপরে ওষুধটা নিয়েছে। সকাল 5টায় যখন নিয়েছে 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, আবার দুপুর 2টোয় আবার নেক্সট ওষুধ নিয়েছে। তারপর দুপুর 2টোয় যখন নিয়েছে আবার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আবার রাত 11টায় তারপরে ওষুধটা নিয়েছে। দেখো এটা প্যাটার্ন হয়ে যাচ্ছে, 11, 8, 5, 2, আবার 11তে চলে এসেছে। তাহলে রাত 11 পরে 9 ঘন্টা কত? সকাল 8টা। আর ফর রাত, এস ফর সকাল, এখানে এস ফর সকাল, ডি ফর দুপুর, এইভাবে লিখেছি আমি। হ্যাঁ, তাহলে রাত 11টা, তারপরে সকাল 8টায় নিচ্ছে সেকেন্ড মানে 6th ওষুধটা, তারপরে আবার বিকেল 5টায় নিচ্ছে তারপরে 7th ওষুধটা, তারপরে আবার রাত 2টোয় নিচ্ছে লাস্ট, মানে 8 নম্বর ওষুধটা নিচ্ছে রাত 2টোয়। এটা হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। একটি লোক 18 দিনের কাজের জন্য 1530 টাকা পায়, 30 দিনের কাজের জন্য, এই তো সহজ ঐকিক নিয়ম, 18 দিনের কাজের জন্য 1530, তাহলে 30 দিনের কাজের জন্য পাবে সে 1530 ইন্টু 30 বাই তোমার 18, 6 দিয়ে যদি কাটে এটা 5, এটা 3, এটা 3 5 15, 3 অক্ষে 3 0, মানে এটা হচ্ছে তোমার 5 0, 5 অক্ষে 5, 5 5 25, 25 50। পরের অঙ্ক।
একটা চৌবাচ্চাকে এ ও বি দুটো নল যথাক্রমে 4 ঘন্টা আর 6 ঘন্টায় পূর্ণ করে। এ আর বি আর কি আছে সি। এ হচ্ছে 4 ঘন্টায় পূর্ণ করে, 6 ঘন্টায় পূর্ণ করে, এ 12 ঘন্টায় খালি করে। তাহলে এটা -12 করলাম। 4 6 12, এর এলসিএম হচ্ছে তোমার 12। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 3, এফিসিয়েন্সি হচ্ছে 2, এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে টোটাল 5টা ভরে 1 ঘন্টায় আর একটা খালি হয়। টোটাল আলটিমেটলি ভরে কটা? 4টে। 3টে নল একসঙ্গে খোলা যাবে, কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে। তাহলে 4টে 1 ঘন্টায় ভরছে, টোটাল আছে কটা? 12টা। তাহলে 12/4 ইকুয়াল টু 3 ঘন্টা। পরের অঙ্কে যাই। একটা সেলে 7,500 টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হয়েছিল। দেখো মালিকের তবুও 20% লাভ থাকছিল। আচ্ছা, 7,500-র উপরে 20% ছাড় মানে 80 টাকায় বিক্রি হয়েছে। 100 টাকা দাম থাকলে 0000 মানে 800, 5 8 40, 7 8 56, 6,000 টাকা, মানে 6,000 টাকায় ও বিক্রি করেছে। এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। এবার বলেছে এখনও 20% লাভ আছে, মানে 100 টাকা হচ্ছে এই, হ্যাঁ 100 টাকা কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস হচ্ছে তোমার 120 টাকা। তাহলে 120 ইজ ইকুইভ্যালেন্ট টু 6,000। তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 100 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 6,000 ইন্টু 100/120, 0012। আচ্ছা, এটা 5 আছে, মানে 5 দিয়ে যে অপশান 5,000, এটা হচ্ছে তোমার 500। 5,000 অ্যান্সার হবে। পরের অঙ্কে যাই। একটি কম্পিউটার 36,000 টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের 20% লাভ করে। 25% লাভ করতে কম্পিউটারটি কত দামে বিক্রি করতে হবে? মানে 100 টাকার জিনিস 20% লাভ করে মানে 120 টাকায় বিক্রি করে। আর এখানে 120 ইকুইভ্যালেন্ট দেওয়া হয়েছে 36,000। তাহলে 120 ইজ ইকুইভ্যালেন্ট টু 36,000। তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা এখানে কী বলে যে 25% লাভ করতে কম্পিউটারটা কত দামে বিক্রি করতে হবে। তাহলে কস্ট প্রাইস না বার করলেও চলবে। 25% লাভ মানে 100 টাকার জিনিস আমাকে 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 125 ইজ ইকুইভ্যালেন্ট টু বার করলেই হবে 36,000 ইন্টু 125/120, 00 12 দিয়ে কাটো 300, মানে 125 ইন্টু 300, এটা হচ্ছে তোমার 250, 375। 125 ইন্টু 3, 375। 4 অঙ্কের সর্ববৃহৎ বর্গ সংখ্যাটি হলো, 4 অঙ্কের সর্ববৃহৎ বর্গ সংখ্যা এটা 9,801, কারণ এটা খুব সম্ভবত 99 স্কোয়ার। 99 স্কোয়ার 9,801। 4 অঙ্কের সর্ববৃহৎ বর্গ সংখ্যাটি হলো 9,801। তারপরে এই কোনোটাই আর বর্গ সংখ্যা, 4টে নয় বর্গ সংখ্যা নয়, এটাও বর্গ সংখ্যা নয়। 9 এটা তাও একবার শিওর হয়নি। 9 9 81 1 হাতে 9 9 81 81 162 70 17 81 91 98। হ্যাঁ ঠিক আছে। দেখো এটা কীভাবে আমি স্কোয়ারটা করলাম সেটা বুঝিয়ে দিই তোমাদের। স্কোয়ারের ট্রিকটা 99 স্কোয়ার, এখানে কি নামবে? 9 স্কোয়ার নামবে কত? 81 1, হাতে রইল কত? এই 8 রইল হাতে। তারপরে এইটার জন্য প্রথমত এই যে দেখো প্রথম থেকে বোঝাচ্ছি, এখান থেকে 3টে লেগ নামবে, 3টে লেগ নামবে। এইখানে কি বসবে? এই যে এই 9টা আছে, এই 9টা আছে, এটা স্কোয়ার বসবে। কত স্কোয়ার? 9 স্কোয়ার হচ্ছে 81, সেই 81 1 বসবে, আর হাতে কত থাকলো? 8। এবার এইখানে কত নামবে? এইখানে হচ্ছে 9 ইন্টু 9 কত হয়? 81। এবার তার সাথে এই 2টা হবে গুণ। তাহলে 81 ইন্টু 2 কত? 162। 162 হাতে রইল কত? এখানে 8 ছিল, এই 8 ছিল, তাহলে 170। 170-এর 0 নামবে, তাহলে 170-এর 0 আর হাতে কত রইল? 17। আবার 9 এই 9টা এবারে নামবে, এইখানে এই 9টা নামবে। এই 9 স্কোয়ার কত? 81, 81 আর 17 কত? 98। 9 8 0 1, এটা হচ্ছে অ্যান্সার। 24-এর সমস্ত গুণনীয়কের যোগফল। 24-এর সমস্ত গুণনীয়ক হচ্ছে তোমার, আচ্ছা 24 প্লাস 12 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে তোমার 6 প্লাস হচ্ছে 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1।
কত হয়? 34, 36, 46, 44, 50, 54, 57, 59, 60, 60 অ্যান্সার। একটা গাড়ির গতিবেগ হলো 70 কিলোমিটার পার ঘন্টা 24 মিনিটে, তাহলে 60 মিনিটে 70 যাচ্ছে, তাহলে 24 মিনিটে কত যাবে? 24/60, 4 সাথে 28 কিলোমিটার যাবে। পরের অঙ্কে যাই। একটা গাড়ি কেনা হয় 2.5 লাখ টাকায়, প্রতি বছর 20% মূল্য হ্রাস পায়, তবে 3 বছর পর এর মূল্য কত হবে? প্রতি বছর পর মূল্য হ্রাস পায়, এটাকে আমরা ইয়েতে করতে পারি, কি জানো, রেশিও মেথডে করতে পারি। 20% হ্রাস পায়, 20%-এর ফ্র্যাকশন হচ্ছে তোমার 1/5, মানে 5 টাকা থাকলে 1 টাকা হ্রাস পেয়ে কত হয়? 4 টাকা হয়। আর 3 বছরের গল্প বলেছে, তাহলে কি করব? 5-এর কিউব থেকে 4-এর কিউব হয়েছে, তাই না? তার মানে হচ্ছে 125 টাকা থেকে 64 টাকা হয়েছে, তাহলে 2.5 লাখ থেকে, বা 250ই ধরি, 250 থেকে কত হয়েছে? আমি বলেছিলাম যেখানে এতগুলো শূন্য থাকবে সেখানে শূন্য একটু কমিয়ে ক্যালকুলেশন ইজি করার একটা জায়গা থাকে। 125, 125 2, 128, 128 হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই এবারে। এক্স এর মান নির্ণয় করা আছে, ইংলিশটাই পড়ি। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ 5 ইজ রিটেন ইন দ্য ফর্ম এত। আচ্ছা, মানে এটা বলতে চেয়েছে 2 + 4/1 + 2/x = 5, এটা বলতে চেয়েছে। এখান থেকে কী লিখতে পারি? 4/1 + 2/x = 3। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 4/x + 2, উপরে কত যাবে? 4x = 3। তাহলে এখান থেকে, আচ্ছা এইখান থেকে আমি এদিকে করছি, 4x = 3x + 6, তাহলে x = কত? x = 6, x = 6 কত? চলো পরের অঙ্কে যাই। ফিলিপ আর কেভিন মিলে 60টা কাগজের ফুল তৈরি করে। যদি ফিলিপ 3টে কাগজের ফুল তৈরি করে, যখন কেভিন 2টো কাগজের ফুল তৈরি করে, তাহলে ফিলিপ মোট কটি কাগজের ফুল তৈরি করেছে? তাহলে ফিলিপ আর কেভিন, এই হচ্ছে গল্প। ফিলিপ যদি তিনটে ফুল করে, তাহলে কেভিন করছে কত? 2টো। জানতে চেয়েছে ফিলিপ মোট কটা কাগজের ফুল তৈরি করেছে এই 60টার মধ্যে, এটা জানতে চেয়েছে। দেখো আমরা কি বলতে পারি? ফিলিপ আর যদি দুজনের, মানে ফিলিপ প্লাস কেভিন দুজনের তুলনা করি, তাহলে ফিলিপ 3টে ফুল তৈরি করেছে 5টার মধ্যে। 5 কোথা থেকে আসলো? দেখো 5 আসলো 3 + 2 করে, = কি? 3/5। তাহলে ফিলিপ 5টার মধ্যে 3টে ফুল তৈরি করে, তাহলে 60টার মধ্যে কটা ফুল তৈরি করবে? 3 × 60/5, এটা হলো তোমার 12, 3 × 36। পরের অঙ্কে যাই এবারে। একটি সেলে সব জিনিসের দামে 25% ছাড় দেওয়া হচ্ছিল। একজন খরিদ্দার 6,750 টাকা একটি সাউন্ড সিস্টেম কেনেন, তবে সেটির স্বাভাবিক দাম কত? বলেছে 25% ছাড়, মানে 100 টাকার জিনিস 75 টাকায় বিক্রি হচ্ছিল, তাহলে 75 ইজ ইকুইভ্যালেন্ট টু 6,750 বলতে পারি। এবার স্বাভাবিক দাম কত? 100 টাকা, তাহলে 100 টাকা ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার 6,750 ইন্টু 100/75। এটা কাটো 3, এটা হবে 4, 3 দিয়ে এটা কাটো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7, 1 5, 3 5 15, মানে 225 ইন্টু 4, 225 ইন্টু 4 মানে হচ্ছে তোমার 225, 450, 900। সরি, এইখানে একটা শূন্য, আরেকটা শূন্য হবে, এখানে শূন্যটা আমি বসাতে ভুলে গেছি। 2250, মানে এটা হবে 9000। পরের অঙ্কে যাই এবারে। একটি একাধিক পছন্দের পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয়। যদি 26টা প্রশ্নের উত্তর করার পর রঘুর নাম্বার 0 হয়, তবে কতগুলো প্রশ্নের উত্তর সে সঠিক দিয়েছিল? আচ্ছা দেখো, একটু যদি কমন সেন্স তোমাদের মানে একটু ইউজ করো, তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারবে। 26টা প্রশ্ন করার ফলে করেছে, কিন্তু নাম্বার পেয়েছে কত? 0।
তার মানে রাইট যে কটা করেছে তার থেকে বেশি কোয়েশ্চেন ভুল করেছে, তাই না? মানে ভুল প্রশ্নের সংখ্যা বেশি হবে ঠিক প্রশ্নের থেকে। কারণ দেখো, ঠিক প্রশ্নে 8 নাম্বার করে পাচ্ছে আর ভুল প্রশ্নে 5 নাম্বার করে পাচ্ছে, তাতেও নেগেটিভ হয়ে ওর নাম্বার 0 হয়ে গেছে, তাতেও কোনো নাম্বার পায়নি, নেগেটিভ হয়ে ওর নাম্বার 0 হয়ে গেছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে ঠিক প্রশ্ন যত না করেছে তার থেকে বেশি ভুল প্রশ্ন করেছে, মানে প্রশ্ন ভুল করেছে। তবে সে প্রশ্নের উত্তর সে কতগুলো সঠিক দিয়েছিল, তাহলে এটা অপশান থেকেই হয়ে যাবে। দেখো যে অপশান দিয়েছে আমি দেখছি, যদি 13টা সঠিক হয় তাহলে 13টা ভুল হবে, সেটা হওয়া সম্ভব না, এটা কাটো। যদি 10টা ঠিক হয় তাহলে 16টা ভুল হবে, এইটা হতে পারে, এটা এরকম থাকলো। তারপরে 15টা যদি হয় ঠিক তাহলে তোমার 11টা ভুল হবে, যেটা হওয়া সম্ভব নয়। এখান থেকে আমি বুঝে গেলাম যে ভুল প্রশ্নের সংখ্যা বেশি হবে, ঠিক প্রশ্নের সংখ্যা কম হবে। সেখান থেকে আমি অপশান টেস্ট করছি কীভাবে সেটা বোঝার চেষ্টা করো ভালো করে। যদি 18টা প্রশ্ন ঠিক হয় তাহলে হচ্ছে তোমার 8টা প্রশ্ন ভুল হবে, তাহলে এটাও হওয়া উচিত না, তাহলে এটাই একমাত্র উত্তর। আচ্ছা, এটা যদি একদম বেসিক থেকে করো তাহলে কীভাবে করবে? ধরো যে ও রাইট অ্যান্সার করেছে এক্স খানা আর রং করেছে কটা, 26 মাইনাস এক্স খানা, 26 মাইনাস এক্স। তাহলে রাইট অ্যান্সার থেকে কত পেয়েছে টোটাল 8x, আর রং অ্যান্সার থেকে কত নেগেটিভ হয়েছে 5 ইন্টু 26 মাইনাস এক্স, এখান থেকে নেগেটিভ হয়েছে ইকুয়াল টু 0। তাহলে 8x মাইনাস 130 প্লাস 5x ইকুয়াল টু 0, এখান থেকে তোমার 13x ইকুয়াল টু 130, তাহলে x ইকুয়াল টু হচ্ছে তোমার 10। তাহলে x এর ভ্যালু 10, মানে ঠিক উত্তর করেছে কটা 10টা। পরের অঙ্কে যাই। একটি লোক ও তার ছেলে হাঁটতে বের হয়, ছেলের গড় ধাপ তার পিতার গড় ধাপের 2/3। যদি পিতা 120টা ধাপ নেয়, আচ্ছা ছেলে সান আর ফাদার এদের ধাপের রেশিও কত 2/3। এবার বলছে পিতা নিচ্ছে কটা 120টা, তাহলে ছেলে কটা নেবে? তাহলে এখান থেকে দেখো এই একটা সান অ্যান্ড ফাদারের রেশিও পেয়ে গেছি, সেটাই আমরা এর উপরে অ্যাপ্লাই করবো। তাহলে 2/3 ইকুয়াল টু এক্স বাই 120, 3 এখানে 40, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 80, এক্স এর ভ্যালু 80। পরের অঙ্কে যাই। শ্রেণীর পরবর্তী সংখ্যাটি লেখো, 5 থেকে 11 কত বাড়ছে 6, 11 থেকে 19, 11 থেকে 19 হচ্ছে 8 বাড়ছে, 19 থেকে 29 10 বাড়ছে, তাহলে এখান থেকে 29 থেকে কত বাড়বে 12 বাড়বে 41। পরের অঙ্ক। রাকেশ তার মোটর সাইকেলটিকে 20% ক্ষতিতে বিক্রি করে, যদি তিনি আরও 5400 টাকা বেশি নিতেন তবে তিনি 10% লাভ করতে পারতেন। তাহলে ডিফারেন্স কত? দেখো 10% লাভ আর 20% ক্ষতি, প্লাস 10 আর মাইনাস 20, এর ডিফারেন্স কত হয়? এর ডিফারেন্স সবসময় হবে 30। কেন? বসিয়ে দেখো, প্লাস 10 মাইনাস অফ মাইনাস 20, ডিফারেন্স মানে কি বিয়োগ, সেটাই করেছি ইকুয়াল টু কত 30। তাহলে আমরা বলতে পারি 30 ইজ ইকুইভ্যালেন্ট টু 5400, কারণ এইটাই তো, যদি এই দামে যদি বেশি বিক্রি করতো তাহলে 10% লাভ হতো, তাই করলাম 30 ইজ ইকুইভ্যালেন্ট টু 5400। তবে তিনি কত টাকায় মোটরসাইকেলটা কিনেছিলেন? তাহলে 100 ভ্যালু জানতে চেয়েছে, 5400 ইন্টু 100 বাই 30, 0 0 3 18, 180, 18 দিয়ে যে অপশানটা এইটা, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। রোহন 1500 টাকা সরল সুদের ধার নিয়েছিল, যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল 240 টাকা সুদ দিয়ে সে ধার শেষ করে। মানে আর ইকুয়াল টু টি এখানে বলতে চেয়েছে, অঙ্কটার মূল কথা হচ্ছে আর ইকুয়াল টু টি। 240 টাকা সে ধার নিয়ে শেষ করে, তবে তার শোধ করার সময়কালটি কত? দেখো টোটাল তাহলে সুদ কত দিতে হয়েছে 240, 1500 উপরে দিতে হয়েছে, তাহলে 100 উপরে কত দিতে হবে? তাহলে এইটা হচ্ছে তোমার এই জিরো কাটো, এটা হচ্ছে তাহলে 50 দিয়ে যদি কাটি 2, এটা 3 দিয়ে এটা কাটো 8, মানে এটা ইকুয়াল টু কত হবে 16। তাহলে আর টি ইকুয়াল টু 16 বলতে পারি, তাই না? মানে এইখানে তো আমরা বছর এবং সুদের হার দুটোই গুণ অবস্থায় আছে, তাহলে আর টি ইকুয়াল টু 16। আবার জানি আর ইকুয়াল টু টি, এটা জানি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে সেখান থেকে কী লিখতে পারি? আর ইকুয়াল টু 4, আর এর ভ্যালু 4। আর সময়কাল আর এর ভ্যালু যা টি এর ভ্যালু তাই, তাহলে টি এর ভ্যালু 4।
পরের অঙ্কে যাই। একটা গাড়ির নতুন গাড়ির মূল্য এত, যদি প্রথম বছর গাড়ির মূল্য 10% কমে যায় তাহলে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত হবে? 3,60,000। এটাই হওয়া উচিত। 10%ই তোমার কমেছে, তাই না? আলটিমেটলি দ্বিতীয় বছরের শুরুতে, দ্বিতীয় বছরের শেষে গিয়ে আরও যা কমার কমবে, শুরুতে তো কমবে না। প্রথম বছরের গাড়ির মূল্য 10% কমে যায়, তাহলে এই যে ধরো 400 টাকাই আছে, 400 থেকে 10% কমেছে মানে 90 হয়েছে 100-র মধ্যে। 0 0 কত? 3 4 9 36, 360। 360 দিয়ে একটাই অপশান আছে। পরের অঙ্কে যাই। 5 জন লোকের মোট প্রতিদিনের মাহিনা হয় 3,750। 20 জন লোক এক সপ্তাহে কত রোজগার করবে? 5 জন লোকে 3,750। আচ্ছা, 5 জন লোকের যদি 3,750 হয় তাহলে 20 জনের একদিনে কত হবে? 3,750 ইন্টু 20/5, 5 দিয়ে কাটো, এটা 4 4 0 4 5 20, 4 7 28 29 30, 3 4 12, 15,000 টাকা। মানে 20 জনের একদিনের হচ্ছে 15,000 টাকা। তাহলে একদিনের জন্য 15,000 টাকা খরচা হচ্ছে, বা মানে 15,000 টাকা মাইনে পাচ্ছে। বলছে এক সপ্তাহ মানে 7 দিনের জন্য কত হবে? 15,000-এর সাথে 7 গুণ হবে, 90 105। পরের অঙ্কে যাই। কাগজে একটি PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে 30 সেমি পরিধি বিশিষ্ট চতুর্ভুজ করা হলো। আচ্ছা, এই একটা ধরো তোমার বর্গক্ষেত্র ছিল যার প্রত্যেকটা সাইড হচ্ছে A, ধরে নিলাম A। এটাকে অর্ধেক ভাঁজ করে, মানে এখান থেকে ভাঁজ করে, সরি এটা অর্ধেক হলো না ঠিক মতো, এখান থেকে ভাঁজ করে ওর পরিধি কত হলো? 30 সেমি। যখন এখান থেকে অর্ধেক ভাঁজ করলো তাহলে এইটা যে A ছিল এটা কত হয়ে গেল? A/2। তাহলে এইটুকু A/2 হলো আর এইটুকু A রইল। বলেছে অর্ধেক ভাঁজ করে একটি 30 সেমি পরিধি বিশিষ্ট চতুর্ভুজ তৈরি হলো। মানে এই যে এইটুকু চতুর্ভুজটা, দেখো একটা অন্য রং দিয়ে করার চেষ্টা করছি। দেখো এই যে এইটুকু যে তোমার চতুর্ভুজ আসছে সেটা বলছে কত? 30। এইটুকু, তাহলে তাই করি পরিধি আয়তক্ষেত্রের এইটুকু অংশ কত? আয়তক্ষেত্র হচ্ছে 2 × A + A/2 = 30। 2 দিয়ে এটাকে কাটো, 15। এখান থেকে আসি এবারে এইদিকে, 3A/2 = কত? 15। 3 দিয়ে কাটো, 5। তাহলে A এর ভ্যালু কত? 10। A এর ভ্যালু হচ্ছে 10। PQRS এর পরিধি, এই টোটালটা PQRS ছিল নাকি? হ্যাঁ, PQRS মানে এই টোটালটা পরিধি ছিল। দেখো A এর ভ্যালু পেয়ে গেছি 10। এবার A মানে কি? এই টোটাল যে বর্গক্ষেত্রটা ছিল ওর বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 10। বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 ইন্টু তোমার বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা হচ্ছে 4 × 10 40। এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে চাই। শহরের মোট লোক সংখ্যার 55% হলো পুরুষ, পুরুষ সংখ্যার 25%। কি বলেছে? পুরুষ সংখ্যার 25% আর মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। যদি শহরের মোট লোক সংখ্যা 10,000 হয় তবে 21 বছরের নিচে। আচ্ছা দেখো, তাহলে মেল কত থাকবে? 10,000-এর মধ্যে 55% হচ্ছে মেল, তাহলে 55% 10,000 কত? 5,500। এটা যেন আলাদা করে ক্যালকুলেশন না করতে হয়। তাহলে 5,500 যখন 10,000-এর মধ্যে মেল হয়ে গেল তাহলে বাকি হচ্ছে ফিমেল 4,500। এবার বলছে 21 বছরের নিচে পুরুষ। আচ্ছা, পুরুষ সংখ্যার 25%, 21 বছরের নিচে, তাহলে বার করি। 21 বছরের নিচে আন্ডার 21 মেল, আন্ডার 21 মেল = কত? 5,500 এর 25% ইন্টু 1/4। 25-এর ফ্র্যাকশন হচ্ছে 1/4। আর মহিলা সংখ্যার 20% হচ্ছে 21 বছরের নিচে। আর তাহলে আন্ডার 21 ফিমেল, আন্ডার 21 ফিমেল হচ্ছে তোমার 4,500 ইন্টু 1/5, কারণ 20% বলেছে, খুব সম্ভবত 20%। তাহলে এই দুটোরই রেশিও জানতে চাইছে। এখানে করব 55,00/4 = 4,500/5। এই দুটো জিরো কাটলো,
4 আর 5 ফ্র্যাকশানে আছে রেশিও, এটাকে ফ্র্যাকশনটাকে তুলতে গেলে 4 এবং 5-এর এলসিএম কত হয় 20, 20 দিয়ে দুটোকে গুণ করব, তাহলে 20 ইন্টু 55/4 ইস্টু 20 ইন্টু 45/5, 5 এটা কাটো 4, 4 দিয়ে 5, তাহলে হচ্ছে 5 ইন্টু 55 ইস্টু 4 ইন্টু 45, 5 দিয়ে এটাকে কাটো 9, তাহলে এখান থেকে আসছে তোমার 55 ইস্টু 36, এই যে ফার্স্ট অপশনটা। তারপরে অঙ্কে যাই, একটি নল থেকে স্থির হারে 0.03 মিলিলিটার জল প্রতি সেকেন্ডে পড়ে, তাহলে প্রতিদিন কত লিটার জল পড়ে? 1 সেকেন্ডে 0.03 মিলিলিটার, তাহলে 0.03 মিলিলিটার ইকুয়াল টু 0.03 বাই লিটার ডেসি সেন্টি মিল, 1000 দিয়ে ভাগ, এত লিটার। আবার এই দশমিক তোলার জন্য আরও 100 আনতে হবে, এত লিটার। এবার প্রতিদিন কত লিটার জল পড়ে? প্রতিদিন কত লিটার জল পড়ে মানে প্রতিদিন মানে হচ্ছে যখন দেখছো 1 সেকেন্ডে এত লিটার জল পড়ে, 1 সেকেন্ডে এত লিটার জল পড়ে, তাহলে প্রতিদিন মানে হচ্ছে 24 ইন্টু 60 এত সেকেন্ড, 0,0,0,0 কাটলো এখান থেকে 24 দুগুণে 48, 72 ইন্টু 36, সেইটা বার করতে হবে আমাদের। 6 দুগুণে 12, হাতে দিলে 1, 6 সাথে 42, 43, 3 দুগুণে 6, 3 সাথে 21, কত আছে 2, 9, 5, 2, 2, 5, 9 দিই, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত আসছে 2, 5, 9, 2 বাই 1000, মানে 2.592 লিটার। 4 নম্বর। পরের অঙ্কে যাই। এবারে মেয়ে ও ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত 2:3, যদি 10 জন মেয়ে আর 5 জন ছেলে আরও ভোট দিত তবে তাদের অনুপাত হতো 3:4। বেসিক থেকেই করেই দেখো কীভাবে করা যায়। ধরে নিই হচ্ছে মেয়ে হচ্ছে ফিমেল হচ্ছে তোমার 2x আর মেল হচ্ছে তোমার 3x। 10 জন মেয়ে মানে 2x এর সাথে আরও 10 জন যদি দিত তাহলে, এবং মেল ছিল যে 3x এর সাথে যদি আরও 5 জন দিত তাহলে অনুপাত হতো কত 3/4। এখান থেকে কি করতে পারি, 4 দুগুণে 8x প্লাস 40 ইকুয়াল টু 9x প্লাস 15। এখান থেকে তোমার x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 25, x ইকুয়াল টু 25 আসছে। তবে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ভোটদাতা ছাত্রছাত্রী হচ্ছে 2:3, যে রেশিওটা আছে ওখান থেকেই করে দিতে পারবো। 2:3 মানে কি 2 প্লাস মানে দেখো টোটাল কত ছিল 2x আর 3x, তাহলে 2x হচ্ছে ফিমেল প্লাস 3x হচ্ছে মেল, বা 5x বা 5 ইন্টু 25 ইকুয়াল টু 125 অ্যান্সার। পরের অঙ্কে যাই। এবারে একটা পাত্র যখন অর্ধেক ভর্তি হয় তখন 3.6 লিটার ধারণ করে, এটিকে 2/3 অংশ ভর্তি করার জন্য। দেখো অর্ধেক মানে ধরে নিলাম যদি পাত্রটায় 2 ইউনিট জলের কথাই বলা হয়েছে নাকি কি বলা হয়েছে, তরল, যাই হোক 2 ইউনিট তরল আছে, মানে রাখার জায়গা আছে, কিন্তু আছে কত 1 ইউনিট, মানে হাফ, মানে বলেছে অর্ধেক ভর্তি হয় মানে 1 ইউনিট আছে। 1 ইউনিটের ভ্যালু কত 3.6 লিটার, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত 7.2 লিটার, কারণ 36 দুগুণে 72, তাহলে 2 ইউনিটের ভ্যালু 7.2 লিটার। বলেছে 2/3 অংশ ভর্তি করার জন্য আর কত লিটার তরল প্রয়োজন, তাহলে 7.2 এর 2/3 কত হয় সেটা আগে বার করি। 3 24 দুগুণে 3 24 মানে এটা 2.4, কত হয় 4.8, এর 2/3 অংশ মানে 4.8 লিটার, আর আছে কত 3.6 লিটার, তাহলে আর বাকি কত থাকছে 1.2 লিটার আর তোমার ভরতে হবে। 3.6 লিটার আছে, 4.8 লিটার হচ্ছে 2/3 অংশ, তাহলে 1.2 লিটার আর ভরতে হবে। পরের অঙ্কে যাই। একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটা আয়তকার পার্ক যার দৈর্ঘ্য 96 মিটার আর প্রস্থ 54 মিটার, তার ক্ষেত্রফল সমান। মানে আয়তকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 96 ইন্টু 54
এই ক্ষেত্রফলটাই হচ্ছে বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সমান। ধরে নিই বর্গাকার পার্কের এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 96 ইন্টু 54, সেখান থেকে এ ইকুয়াল টু √96 ইন্টু 54, এটা করতে পারি। এখান থেকে আমরা কি লিখব, 96 মানে হচ্ছে তোমার 2 ইন্টু 48, 48 মানে হচ্ছে 2 ইন্টু 24 মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আবার 54 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2। এবার এখান থেকে রুট তুলব, দেখো দুটো 2 থেকে একটা 2, এখানে একটা 3 একটা 3 একটা 3, চারটে 3 থেকে দুটো 3 মানে 9, আবার এখানে একটা দুটো তিনটে চারটে 2 মানে হচ্ছে দুটো 2 আসবে 4। তাহলে এখান থেকে 4 নং 36 দুগুণে 72 মিটার, 72 মিটার হচ্ছে ওর অ্যান্সার। পরের অঙ্কে যাই। একটা সংখ্যার 20% 31 হলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হচ্ছে 100%। তখন আমরা কি বলি যে প্রত্যেক জিনিসই তার নিজের মতো করে 100% নিজের মতো করে পারফেক্ট। তাহলে 20%-এর ভ্যালু যদি 31 হয় তাহলে 100%-এর ভ্যালু বা 100 ভ্যালু কত সেটা বার করতে হবে। 31 ইন্টু 100/20 হচ্ছে 5, কাটো 6, 1/6, এটা আলটিমেট অ্যান্সার হচ্ছে 1/6। দুটো ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 86 মিটার আর গতিবেগ 120 কিলোমিটার। দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য 64 মিটার আর গতিবেগ 150 কিলোমিটার পার ঘন্টা। কত সেকেন্ড পর ট্রেনগুলো নিজেদেরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে? নিজেদেরকে implies the second that the train first meet until they completely pass each other. Find the time that elapses from the second that the trains first meet until the, এই জন্য বলি ইংলিশটা পড়তে একটু বেশি ইয়ে হয়, কারণ বাংলাটা একটু বেশি কনফিউজিং কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। দেখো কি বলছে, 120 কিলোমিটার পার ঘন্টা আর 150 কিলোমিটার পার ঘন্টা, টোটাল কত? যখন বলছে দুটো ট্রেন পরস্পরের দিকে যাত্রা শুরু করে, মানে একটা ট্রেন এদিক থেকে গেলে আরেকটা ট্রেন এদিক থেকে আসছে, যখন এরকম আসবে তখন রিলেটিভ স্পিড কি হয়? রিলেটিভ স্পিড দুটো যোগ হয়। এটা কত হবে? 270 কিলোমিটার পার আওয়ার। এটা যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কী করবো? 270 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, কাটো এবার 9 দিয়ে, 9 দুগুণে 18, 30, 0, তাহলে 2 দিয়ে এটা কত? 15, তাহলে এটা কত? 75 মিটার পার সেকেন্ড হচ্ছে রিলেটিভ স্পিড। আর টোটাল যাচ্ছে কত? টোটাল নিজের লেন্থ যাচ্ছে প্লাস যে আরেকটা ট্রেন আছে টোটাল লেন্থ যাচ্ছে, তাহলে টোটাল যাচ্ছে কত? 86 প্লাস 64 মিটার, আর স্পিড হচ্ছে 75 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি করি 80 আর 60 হচ্ছে 140, 100 এটা হচ্ছে 150, এটা হচ্ছে 150, এটা নিচে 75 মানে 2 সেকেন্ড। এইভাবে অঙ্কটা করতে হবে। প্রোগ্রাম কি যাই, চলো। যদি 3টে কুকুরের খাবারের কৌটো থেকে কি কনফিউজিং ভাবে অঙ্কগুলো দিয়েছে। ইংলিশটা দেখো, ইফ 3 cans of dog food will feed 2 dogs, মানে 3টে ক্যান থেকে 2টো কুকুর খেতে পাচ্ছে। আর এখানে 3টে কুকুরের খাবারের কৌটো কীভাবে বলেছে, মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। 3টে ক্যান আছে কুকুরের খাবারের, সেখান থেকে 2টো কুকুর খাবার খাচ্ছে একদিনের জন্য। দেন হাউ মেনি ডগস ক্যান বি ফেড ফ্রম 42 ক্যানস ফর 4 days? 42 ক্যান 4 দিনে কতগুলো কুকুর খাবে? আচ্ছা, 3টে ক্যান থেকে 2টো কুকুর খাচ্ছে, 3টে ক্যান থেকে 2টো কুকুর খাচ্ছে, তাহলে একটা কুকুর, আচ্ছা বা এখান থেকে এইভাবে লিখতে পারি যে 2টো কুকুর খাচ্ছে 3টে ক্যান থেকে, তাহলে একটা কুকুর কটা ক্যান খাচ্ছে? 1.5খানা ক্যান খাচ্ছে। একটা কুকুর তোমার 1.5খানা ক্যান খাচ্ছে। তাহলে এটা কিভাবে করতে হবে? আচ্ছা, একটা কুকুর 1.5খানা ক্যান খাচ্ছে, তাহলে 42টা ক্যান আছে,
এইভাবে যদি বলি তাহলে একটা কুকুর একদিনে 1.5খানা ক্যান খাচ্ছে, তাহলে একটা কুকুর 4 দিনে কতগুলো ক্যান খাবে? 4 দিনে তাহলে 1.5 × 4 মানে 6খানা ক্যান খাবে। একটা কুকুর 4 দিনে 6খানা ক্যান খাবে, তাহলে 6খানা ক্যান 4 দিনে একটা কুকুর খাচ্ছে। 42টা ক্যান 4 দিনে কটা কুকুর খাবে? 1 × 42/6 7, তাহলে অ্যান্সার। পরের অঙ্কে যাই। দেখো, আচ্ছা পরের অঙ্কে যাওয়ার আগে একটু বুঝিয়ে দিই। দুটো কুকুর খাচ্ছে 3টে ক্যান, তাহলে একটা কুকুর 1.5খানা ক্যান খাচ্ছে, এটা আমি পেয়ে গেলাম। আর একটা কুকুর, এটা কি হিসাব ছিল? একটা কুকুর একদিনে 1.5খানা ক্যান খাচ্ছে, একটা কুকুর একদিনে 1.5খানা ক্যান খাচ্ছে, তাহলে আমি ওখান থেকে হিসাব করলাম যে একটা কুকুর 4 দিনে টোটাল কতগুলো ক্যান খাচ্ছে। একদিনে 1.5খানা খেলে 4 দিনে 1.5 × 4 মানে 6খানা ক্যান খাচ্ছে। তার মানে 6খানা ক্যান 4 দিনে একটা কুকুরের পেট ভরাচ্ছে, তাহলে 42খানা ক্যান 4 দিনে কটা কুকুরের পেট ভরাবে? 7টা কুকুর। পরের অঙ্কে যাই এবারে। রাহুল একটি বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয়, যখন তার বাবার 20 মিনিট সময় লাগে, তারা একসাথে কাজ করলে কত সময় লাগতো? তাহলে রাহুল আর ফাদার, এর হচ্ছে 30 মিনিট সময় লাগছে, তো ওর বাবার 20 মিনিট লাগছে। এলসিএম করো, এটা হচ্ছে 60। এফিসিয়েন্সি তাহলে এই হচ্ছে ওর 2, এনার 3, টোটাল এফিসিয়েন্সি কত? 5, টোটাল কাজ কত? 60, টাইম কত লাগবে? 60/5, 12 মিনিট। পরের অঙ্কে যাই। x⁴ y = 3, তাহলে x⁴ 4y - 25 মান। আচ্ছা, x⁴ y = 3⁴ লিখতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি x = 3 আর y = 1, সেটাই এখানে বসিয়ে দিলাম। x⁴ 4y মানে 3⁴ 4 × 1 - 25 মানে 3⁴। 3⁴ এর ভ্যালু হচ্ছে 3 × 7 = 81, 81 - 25, 81 - 25 হচ্ছে তোমার 56 হবে অ্যান্সার। দুজন প্রাপ্তবয়স্ক 3জন শিশুর একটি প্রদর্শনী দেখার জন্য 2800 টাকা খরচা হলো। যদি একটা শিশুর টিকিটের মূল্য একটা প্রাপ্তবয়স্ক টিকিটের মূল্যের অর্ধেক হয়, মানে একটা চাইল্ডের টিকিটের মূল্য যদি 1 টাকা হয়, তাহলে একটা প্রাপ্তবয়স্ক, একটা অ্যাডাল্টের টিকিটের মূল্য 2 টাকা হবে। আর এখানে ছিল কজন? 2জন প্রাপ্তবয়স্ক আর 3জন শিশু, তাহলে টোটাল কত লাগবে? 2জন প্রাপ্তবয়স্কের জন্য 2 × 2 = 4 টাকা, প্লাস 3জন শিশু মানে হচ্ছে 1 টাকা 1 টাকা 1 টাকা। এই হচ্ছে গল্প। তাহলে টোটাল কত টাকা লাগছে আমার হিসাবে? 2 × 2 = 4, 5 × 6 = 7 টাকা লাগছে। আর এইখানে অঙ্কে কত টাকা দিয়েছে? 2800 টাকা বা 2800 টাকা বলছে। তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত হবে? দেখো, আমার 7 এসছে হিসাবে, আর কোয়েশনে দিয়েছে 2800, তাহলে বলতে পারি 7 = 2800 টাকা। এবার বলছে তাহলে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত? একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য আমার হিসাবে 2 টাকা, তাহলে সেখান থেকে করি, তাহলে কোয়েশনের হিসাবে কত সেটা বার করতে হবে। কিন্তু 2/7, 7 দিয়ে কাটো, 400 মানে 800 টাকা। 800 টাকা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। একটি 8 লিটারের 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে? 8 লিটারের 90%, 8 লিটারের, তাহলে অ্যাসিড সলিউশন হচ্ছে 90%, তাহলে অ্যাসিড কত থাকবে? অ্যাসিড হচ্ছে 8 × 90% 9/10 মানে 7.2 লিটার হচ্ছে অ্যাসিড, তাহলে জল কত থাকবে? 0.8 লিটার। এবার এই 7.2 লিটারকে কত করবে? ও 75% করতে হবে, তাহলে কত লিটার জল মেশাতে হবে? আচ্ছা, তাহলে 75 মানে হচ্ছে 7.2, তাহলে 100 মানে কত সেটা বার করতে হবে, বা কত লিটার জল মেশাতে হবে। দেখো, যদি 75 অ্যাসিড হয় তাহলে 25 জল থাকবে, তাহলে 25-এর ভ্যালু কত হবে সেটা বার করি। 7.2 × 25/75, কাটো, এটা 3 দিয়ে 2.4 মানে 2.4 লিটার টোটাল জল থাকছে, যার মধ্যে 0.8 লিটার জল আগেই রয়েছে।
0.8 থেকে তাহলে 2.4-এ যাচ্ছি আমি। কত যোগ করতে হবে? হচ্ছে 1.6 লিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। 0.8 লিটার প্রথমেই ছিল, আমি সেটা বার করলাম। কোথা থেকে বার করলাম? এই 8 লিটারে 90% অ্যাসিড সলিউশন থেকে। 90% অ্যাসিড মানে 10% জল আছে, সেখান থেকে ক্যালকুলেট করে জলের পরিমাণ বার করলাম। আর যখন 75% অ্যাসিড সলিউশন আছে সেখান থেকে আমি ক্যালকুলেট করলাম। 75 মানে হচ্ছে 7.2, কারণ 7.2 তো ফিক্স, অ্যাসিড তো আর যোগ করছে না, জল যোগ করছে। তাহলে অ্যাসিড হয়ে যাচ্ছে 75%, মানে 75 হচ্ছে এইটার ইকুইভ্যালেন্ট। তাহলে 25-এর ইকুইভ্যালেন্ট কত সেটা বার করতে হবে। এবার 25 কেন? কারণ 75 হচ্ছে অ্যাসিড আছে, তাহলে বাকি 25 জল থাকবে। তো 25 কত বেরোচ্ছে এখানে? 2.4। এটা এখানে পরিষ্কার করে লিখে দিই, 2.4 বেরোচ্ছে। 2.4 বেরোচ্ছে। এবার 0.8 আগে ছিল, এখন 2.4 হয়েছে, মানে বাকিটা মিশিয়েছে, তাহলে 1.6 লিটার মিশিয়েছে। পরের অঙ্কে যাই এবারে। একজন ব্যক্তি সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি 3,700 টাকা করে প্রতি সপ্তাহে পান? এছাড়া 1 লাখ টাকার বেশি পণ্য বিক্রির উপর 2% কমিশন পান যদি তিনি মোট 2,40,000 টাকার পণ্য বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, বলছে 3,700 টাকা সপ্তাহে পায়, আর 1 লাখ টাকা ওপরে যদি বিক্রি করে তাহলে 2% কমিশন পায়, আর 2,40,000 টাকা তো বিক্রি করেছে, তাহলে 3,700 টাকা তো পাবেই, সাথে 2,40,000 বিক্রি করেছে, সেটা তো 2% কমিশন পাবে, কারণ এটা 1 লাখ টাকার উপরে। এটা কাটো, তাহলে 3,700 প্লাস 24 দুগুণে 48 মানে 4,800, তাহলে 58, 68, 88, 85, 8,500 টাকাও টোটাল পাবে। তারপরেরটা দেখি, এটা পেট্রোল পাম্পে 80টা গাড়ি a petrol pump can hold enough petrol to supply 80 cars with 35 liters each, hence the number of cars it can supply with 50 liters petrol। আর তাহলে এটা কীভাবে করতে পারি? 80টা গাড়িতে 35 লিটার করেও পেট্রোল দিতে পারছে, কিন্তু সেইখানেই 50 লিটার করে পেট্রোল দিতে হবে কটা কারকে? সি ধরে নিলাম। তাহলে 0 0 কাটো, 5 দিয়ে এখানে 7, তাহলে সি ইকুয়াল টু কত? 7 8 56, তাহলে 56টা গাড়িকে ও পেট্রোল দিতে পারবে। পরের অঙ্ক দেখি। রবির দুটো অঙ্ক পরীক্ষার গড় নম্বর হলো 93, পরের পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় নম্বর 95 হবে? দেখো 93 হচ্ছে দুটো অঙ্ক পরীক্ষার নাম্বার, গড় নাম্বার, তাহলে দুটো নম্বরে দুটো টোটাল নাম্বার কত? 93 ইন্টু 2 মানে হচ্ছে 186, আর এই 95 হচ্ছে তার 3টে পরীক্ষার গড় নাম্বার, 3টে, তাহলে পরীক্ষার ক্ষেত্রে টোটাল কত? 95 ইন্টু 3 মানে হচ্ছে 270, 285, তাহলে 186 থেকে 285 যেতে হবে। কত পেতে হবে? 99 পেতে হবে, 99 পেতে হবে, 99 অ্যান্সার। এটা এছাড়া তো আমি ট্রিক করেও বুঝিয়েছিলাম, এই ধরনের অঙ্ক তো এসএসসি সিলেকশন পোস্টে অনেক এসছে, ফুড এসআইরও মনে আগের শিফটে এই কোয়েশনগুলো আমি করিয়েছি। কীভাবে করিয়েছি? 93 থেকে দেখো 93 থেকে 95 হয়েছে, আর 3খানা পরীক্ষার গল্প দেওয়া আছে, তাহলে টোটাল বেড়েছে কত? +6 বেড়েছে। 3খানা পরীক্ষা, একটা পরীক্ষায় 2 করে বাড়ছে, মানে 93 থেকে 95 হচ্ছে, মানে অ্যাভারেজে 2 বাড়ছে, কিন্তু আছে 3খানা পরীক্ষা, তাহলে টোটাল 6 নাম্বার বাড়বে, মানে 93 থেকে 6 যোগ করে দাও 99, তাহলে 99 অ্যান্সার। এইভাবে করতে পারতে। একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন, তাহলে শতকরা ওজন হ্রাস কত হলো? 19/95 মানে 20%। এত মুখে হয়ে যাবে, সোজা অঙ্ক ছিল তো। দেখো কীভাবে করতে হবে। 95 থেকে কমেছে 76, তাহলে টোটাল কমেছে কত? আর কার বেসিসে কমেছে? 95 বেসিসে। এবার 100 রেসপেক্টে বার করতে হবে, তাহলে 19/95 ইন্টু 100, 19 5 5 20, 20% হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখি। প্রতিদিন সকালে রাজ 8 কিলোমিটার দূরে কাজের জায়গায় 12 কিলোমিটার পার ঘন্টা স্থির গতিতে আস্তে দৌড়ে যায়। এদিন সকালে তিনি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে? 12 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে 8 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 60 ইন্টু, এটা তো হবে 40 মিনিট, মুখে হয়ে যাচ্ছে, তবু আমি তোমাদের করে দেখাই।
4 দুগুণে 8, 3 3 20, এখানে 60, এখানে কত হবে 40 মিনিট। 40 মিনিট হচ্ছে। আর 20 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তাহলে কত হবে, 20 কিলোমিটার যাচ্ছে তোমার 60 মিনিটে, তাহলে 8 কিলোমিটার যাবে হচ্ছে 60 ইন্টু 8/20, এটা হচ্ছে 3, মানে হচ্ছে 24 মিনিটে। তাহলে সাইকেলে গেলে 24 মিনিটে লাগছিল, মানে সময় লাগছিল, আর হেঁটে গেলে দৌড়ে গেলে 40 মিনিট লাগছিল, তাহলে বাঁচাচ্ছে কত 16 মিনিট। আগে 40 মিনিট লাগছিল, এখন 24 মিনিট লাগছে, কত সেভ করছে 16 মিনিট লাগছে, মানে 16 মিনিট সেভ করছে। ABCD 4 জন মহিলা 1, 4, 7, 8 অনুপাতে টাকা বিনিয়োগ করেন তাদের ছোট ব্যবসাতে, তাদের লাভের পরিমাণ ভাগ করা হবে তাদের টাকা বিনিয়োগের অনুপাতে। যদি 1 বছর পর C এর লাভের পরিমাণ 35,000 হয়, তো B এর লাভের পরিমাণ কত? দেখো ইন্ডিভিজুয়াল রেশিও দেখতে হবে। 1, 4, 7, 8 থেকে C এর ইন্ডিভিজুয়াল রেশিও হচ্ছে 7, তাহলে বলতে পারি যে 7 ইজ ইকুইভ্যালেন্ট টু 35,000। বলেছে B এর লাভের পরিমাণ কত, B এর ইন্ডিভিজুয়াল রেশিও কত তোমার 4, তাহলে 4 ইজ ইকুইভ্যালেন্ট টু, সেটা বার করতে হবে 35 ইন্টু 4/7, শূন্যগুলো সরিয়ে দিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, 5, মানে এটা হচ্ছে 20। 20 দিয়ে কী আছে, এই যে একটাই অপশান আছে। আচ্ছা, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়, 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত? রমেশ সুরেশের থেকে 16, তাহলে সুরেশের বয়স যদি x হয়, তাহলে রমেশের বয়স কত, x + 16। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। 20 বছর পর রমেশের বয়স কত হবে, x + 16 + 20, মানে হচ্ছে x + 36, x + 36 হবে। এটাই বলেছে x + 36, এইটা কিনা এর বর্তমান বয়সের 4 গুণ, মানে এটা 4x, তাহলে 36 = 3x, তাহলে এখান থেকে x = কত হবে, 12 বছর। তাহলে রমেশের বর্তমান বয়স কত হবে? আচ্ছা, এটা হচ্ছে x এর ভ্যালু 12, মানে সুরেশের বর্তমান বয়স 12, তাহলে রমেশের কত হবে, x + 16, মানে 12 + 16 কত হবে, 28। পরের অঙ্কে যাই। দেখো এটা কীভাবে করতে হবে, 1/68 প্লাস, আচ্ছা 69 ইন্টু 67, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 68 + 1 ইন্টু 68 - 1, এইভাবে লিখতে পারি, বাই 68 - 69। এখান থেকে আমরা লিখতে পারি 1/68 প্লাস, এটা কি a + b ইন্টু a - b, মানে a² - b² সূত্র পড়ে গেল, তাহলে 68² - 1² বাই 68 - 69। এবার এখান থেকে এই পাশে আসো, 1/68 প্লাস 68² বাই 68 মাইনাস 1/68 মাইনাস 69। তো এইখান থেকে এইটা আর এইটা কাটো, এইটা আর এই স্কোয়ারটা কাটো, তাহলে 68 - 69 মানে কি -1, -1 এই যে। পরের অঙ্কে যাই। দেখো এটা কীভাবে করবো, এটা তো একদম প্লেন সরল অঙ্ক একটা। এটা এবার রুটের মধ্যে কি বসবে, এটা 16 ইন্টু 16কে 16, 26, 25/16 প্লাস 25/2। এটা থেকে কি লিখতে পারি, 4 ইন্টু 5/4 প্লাস 25/2 ইকুয়াল টু 4 ইন্টু 4, 5 প্লাস, এটা হচ্ছে 2 দিয়ে 4কে ভাগ 2, 50। এবার এইটার ক্যালকুলেশন এখানে করছি, 4 ইন্টু 55/4, 4 4 কাটো, 55 অ্যান্সার। পরের অঙ্কে যাই। এবারে দুটো সংখ্যার যোগফল 8 এবং গুণফল 16, তবে তাদের পূরক সংখ্যার যোগফলের মান। এটা এত কমন অঙ্ক, এতবার আমি পেয়েছি বিভিন্ন জায়গায় অঙ্ক করাতে গিয়ে এবং নিজে করতে গিয়ে। এটা মোটামুটি আমার উত্তরও যদি মানে সংখ্যাগুলো আমার খুব সম্ভবত মনে হচ্ছে 4 আর 4, মানে দুটো 4 হতে পারে আর কি। দেখা যাক কি হয়।
দুটো সংখ্যার যোগফল, মানে যদি সংখ্যাগুলো এক্স আর ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 4 আর এক্স ওয়াই হচ্ছে তোমার 16। দেখা যাক এবারে কত হয়। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে, 4/16। তাহলে এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু, এটা কাটো, 1/4। এই এক্স কাটো, ওয়াই কাটো, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/4। এটা ঠিক করলাম কি? পুরো সংখ্যার যোগফলের মান, এটা কোথাও মনে হচ্ছে ভুল করেছি। ওহো, দেখো কি বাজে ভুল করেছি। এখানে 8 হতো গো, এখানে 8 হতো, এই 8টা কেটেছি, তাহলে এইখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে তোমার 2, 1-এর 2 হবে অ্যান্সার। এক্স প্লাস ওয়াই এখানে 8 বলেছে, 1-এর 2 অ্যান্সার হবে। কত অঙ্কে যাইব? 30টা মার্বেল সহিত একটা পাথরের ওজন 120 গ্রাম, 15টা মার্বেল সহিত ওজন 95 গ্রাম। তাহলে 15টা মার্বেল আমি যদি কমিয়ে দিলাম, 15টা মার্বেল আমি কমিয়ে দিলাম, তাহলে ওজন কমলো কত? 120 থেকে 95 হয়ে গেল, 120 থেকে 95 হয়ে গেল, তাহলে কমলো কত? 25 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারি 15টা মার্বেলের ওজন 25 গ্রাম। তাহলে পাথরের ওজন কত? পাথরের ওজন 30টা মার্বেল বাদ দিয়ে দিলেই পাথরের ওজন বেরিয়ে যাবে। তাহলে 15টা মার্বেলের ওজন যদি 25 গ্রাম হয়, তাহলে 30টা মার্বেলের ওজন হচ্ছে 25 × 30/15, মানে হচ্ছে 50 গ্রাম। তাহলে টোটাল বলেছিল 120 গ্রাম, 120 গ্রাম থেকে যদি 50 গ্রাম বাদ দিয়ে দিই, তাহলে ওটাই হচ্ছে ওই পাথরের ওজন, 70 গ্রাম। বোঝা গেল? 30টা মার্বেল নিয়ে ওজন ছিল 120, তাহলে আমি 30টা মার্বেলে শুধুমাত্র 30টা মার্বেলের ওজন আমি বার করে নিলাম কত? 50 গ্রাম। আর যেটা টোটাল ওজন বলেছিল 120, সেখান থেকে 50 বিয়োগ করে দিলেই পাথরের ওজন পেয়ে যাব। এবারে আসি, এখানে একদল শিক্ষকের গড় বয়স 35 এবং একদল অধ্যক্ষের গড় বয়স 50। যদি সকল শিক্ষক আর অধ্যক্ষের গড় বয়স 40 হয়, শিক্ষক সংখ্যা ও অধ্যক্ষ সংখ্যার অনুপাত কত হবে? এটা তো অ্যালিগেশনের অঙ্ক। 35 এখানে বসবে, 50 এখানে বসবে, মাঝখানে বসবে দুজনের গড় বয়সটা। এখানে কত আসছে? 10, এখানে কত আসছে? 5। তাহলে 2:1 হচ্ছে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। 3টে ক্লাস 8-এ একই গণিতের পরীক্ষা হয়েছিল। আর ইংলিশে চলো। 3 year 8 classes had the same maths test. One class of 25 students had an average of 80%. এখানে তো ইংলিশটাও খুব বেশ কনফিউজিং লাগছে। The other class of 22 students had an average of 75%, while the third class 13 students had an average of 61. আরে যাই হোক, যেরকম বুঝতে পারছি ওরকমই করার চেষ্টা করি। 25 জনের ক্লাসে 80 হচ্ছে গড়, তাহলে তাই করি। টোটাল হচ্ছে 25 × 80। তারপরে 22 জনের ক্লাসে 75 হচ্ছে গড়, ওটা বসালাম, টোটাল করলাম। 13 জনের ক্লাসে 61 হচ্ছে গড়, 13 × 61। তাহলে আর নিচে কত আসবে? নিচে হচ্ছে তোমার টোটাল হচ্ছে 25 + 22 + 13। তাহলে এখান থেকে আমরা হিসাব করব হচ্ছে 25 × 8 মানে হচ্ছে তোমার 200। তাহলে 25 × 80 কত হবে? 2000। 22 × 75, 75 × 20 হচ্ছে তোমার 1500 প্লাস 2 মানে হচ্ছে 150। দেখো 75-এর সাথে 22 গুণ করছি, কীভাবে করবো? 75-এর সাথে প্রথমে 20 গুণ করবো, তারপরে আবার 75-এর সাথে 2 গুণ করবো। 75-এর সাথে 20 গুণ করলে কত হবে? 1500 হবে, এটুকু জানি আমি। আর তারপরে 75-এর সাথে 2 গুণ করছি মানে 1500-এর সাথে আরও 75 × 2 যোগ করবো, মানে 150 যোগ করবো। 1500-এর সাথে 150 যোগ মানে 1650 প্লাস 61 × 13 মানে হচ্ছে 13 3 হাতে রইল 1, 5 × 65, 6 × 78, এখানে হচ্ছে তোমার 79। তাহলে এখান থেকে কত পাই? 3650 প্লাস 700, 43 50 44
50 44 সরি এইখানে নিচে কত আসবে 35 45 47 57 60 আসবে নিচে। তাহলে উপরে কত আসবে হচ্ছে তোমার 36 50 46 43 50 44 50 44 43 44 43 বাই 60 এরকম আসা উচিত। তাহলে 3 20 60 3 অক্ষে 3 4 1 4 3 4 12 13 14 2 4 3 8 24 3 অক্ষে 3 1481 বাই 20 মানে 70 1481 বাই 20 মানে হচ্ছে 70 74 74-এর একটু বেশি। কি আছে অপশানে দেখো 74.05 আছে একটা, চলো এইটাই হবে অপশান। 74 কোনো মতেই হবে না, কারণ 1481 একটা অড নাম্বার আর নিচে 20 একটা ইভেন্ট নাম্বার, তাহলে 74 হওয়া সম্ভব নয়। 123 123 পয়েন্ট যেটা আছে ওইসব হওয়া সম্ভব নয়, যেটুকু বোঝা যাচ্ছে। এটা ওই 74ই হওয়া উচিত আমার যা মনে হচ্ছে। 740, হ্যাঁ ঠিক আছে 74.05 ওইটাই হবে। আচ্ছা আর দেখছি অঙ্ক নেই, তাহলে অঙ্ক তো মোটামুটি এটা থার্ড শিফট ছিল 16 তারিখে, তো অঙ্ক শেষ হলো মোটামুটি। এইখানে থার্ড শিফটে সবই সলিউশন, মোটামুটি না এখানে সবই সলিউশন করে দিলাম। যদি এখনও কোনো অ্যাপ্রোচ বা কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও বা একবার হোয়াটসঅ্যাপে আমাকে পিং করে দিও। নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, 8981235026 যে নাম্বারটা আছে সেটা আমার নাম্বার। আর আরেকটা যে নাম্বার আছে ওটা শুভমের নাম্বার, শুভম রিজনিং টিচার জানোই তোমরা। এইখানে যদি কোনো কোয়েশ্চেন না বুঝতে পারো অবশ্যই আমাকে একবার পিং করে দিও, অথবা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে নাও তাহলে সেটাও আমরা রিপ্লাই দিয়ে দেবো। তো ব্যাস আজকে এই অবধি থাক, তারপরে সুস্থ থাকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।